হঠাৎ করে এলো খবরটা, বিসিসিআই এর নির্দেশ কলকাতার স্কোয়াড থেকে সরাতে হবে বাংলাদেশের মুস্তাফিজকে। খানিক বাদে সেটাই করলো শাহরুখ খানের কেকেআর। ক্রিকেটে রাজনীতি ঢুকলো কিনা সেই যুক্তিতর্কে না যাই, তবে বাংলাদেশকে তো যেতে হবে ভারতে আগামী মাসেই টি-20 বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের দল নিয়েই করতে চেয়েছিলাম গোটা আলোচনা, তবে সেখানেই শুধু আর সীমাবদ্ধ থাকা যাচ্ছে না। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগ লাইন মুস্তাফিজ, বাংলাদেশ ও বিশ্বকাপ। স্টুডিওতে আলোচনার জন্য আছেন তারেক আজিজ খান, পরিচিত মুখ, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল, হাসিনুর রহমান, সিনিয়র রিপোর্টার, যমুনা টেলিভিশন। তাদের সঙ্গে কথা বলবো, আর সঙ্গে পুরোটা সময় জুড়ে থাকছি আমি, রঞ্জন শান্ত। টিভি সেটের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা ফেসবুকে সরাসরি দেখতে ভিজিট করুন facebook.com/যমুনা টেলিভিশন, আর আমাদের ওয়েবসাইট www.যমুনা.tv এই অ্যাড্রেসেও ভিজিট করতে পারেন। আমি যাব অতিথির কাছ থেকে, শুরু থেকেই আসলে আলাপ পরিচয় তো হয়েই গেল এবং সবাই তো সবাইকে চেনেন জানেন। আপনি আসলে জানেন কিনা প্রথমে যদি বলি যে হাসিনুর রহমান, তিনি কিন্তু একাধারে যে কোনো বিষয়ে অনেক বেশি জ্ঞান রাখেন। এই যে আমরা যেমন ডেস্কে আলোচনার ক্ষেত্রে হয়তো দেখি যে অনেক সময় আপনি এগ্রিকালচার থেকে শুরু করে সায়েন্স, ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, ক্লাব ফুটবল, সেটা জানতেন কিনা? দীর্ঘদিনের তো পরিচয় আছে। না না না, আমার সাথে ভালো পরিচয় আছে। আমার মনে হয় যে যে প্রসঙ্গটা আসছে, আমার মনে হয় স্টার্ট করলে ভালো হবে। যাই হোক, অনেকদিন পর একসাথে পেয়ে ভালো লাগছে। সবসময় তো ইন্টারভিউ নেওয়া হয়েছে কিংবা কথা বলা হয়েছে, আজকে একই সেটে থেকে ভালো লাগছে হাসিন ভাই। হ্যাঁ, অবশ্যই। তারেক ভাইয়ের সাথে কিন্তু ইন্টারভিউর বাইরে অনেক কথা হয়। মাঝখানে একদিন তার রুমে আমাকে সে আটকে রেখেছিল কিছুক্ষণের জন্য, সেটা ডিফারেন্ট ইস্যু, ভালো ইস্যুতেই। সেসব গল্পে যাওয়া যাবে হয়তো কোনো এক সময় ফেরে, তবে শুরুতে একটু সিরিয়াস হতে হচ্ছে না চাইলেও, কারণ আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে বিশ্বকাপ যেহেতু স্কোয়াড কিংবা দল ঘোষণা হবে 20 তারিখ পর্যন্ত, যদিও সময় রয়েছে, বাংলাদেশ আইসিসির কাছে দেবে সবকিছু, তবে সেই দিকে একটু পরে যেতে হচ্ছে। মুস্তাফিজ শব্দটা আগে এসছে বাংলাদেশের বিশ্বকাপের। মুস্তাফিজের বিষয় নিয়ে আমরা জানবো। খবরটা তো আমরা সবাই জেনে গেছি যে যখন বিসিসিআই বলল কেকেআরকে যে দলে রাখা যাবে না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে, পরবর্তীতে কিছুক্ষণ পরেই তারা একটা স্টেটমেন্ট দিয়েছে এবং তারাও বলেছে যে তারা রিপ্লেসমেন্টই খুঁজবে, এবং বিসিসিআই বা সরকারের যে নির্দেশ, মোট কথা, সেটা তারা মেনে নিয়েছে। বিসিবি কি বলছে এই বিষয়ে আমরা মনে হয় সেই বক্তব্য যদি শুনে আসি, বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান যিনি রয়েছেন, সেই সঙ্গে বিসিবি সভাপতি যিনি রয়েছেন, আমরা শুনবো কি বলেছেন আসলে আমিনুল ইসলাম বুলবুল। এই মুহূর্তে যেটা আমরা যতদূর ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডার ইভেন্ট খেলি, আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়া, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। সেফটি, সিকিউরিটি, সেফগার্ড এন্ড স্পেকটেকুলার, এইগুলো হচ্ছে আপনার যে কোনো আইসিসি ইভেন্টে এগুলো ম্যান্ডেটরি, এগুলো এনশিওর করতে হয়। সো আইসিসি উইল ডিসাইড যে ঠিক আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। ইনসিডেন্টটা হয়তো আজকে থেকে আমাদের এখানে এসেছে, সো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের এনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো। যেমনটা বলছিলেন আসলে বিসিবি সংশ্লিষ্টরা বা অফিসিয়ালরা, প্রথমে যদি বুলবুল ভাইয়ের কথা বলি, তিনি বলেছেন যে যেহেতু বিসিসিআই আমাদের আসলে কমিউনিকেশনের জায়গা, বিসিসিআই থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, সে জায়গায় তেমন কিছু করার নেই। আবার একই সঙ্গে মিডিয়া কমিটির চেয়ারম্যান তিনিও তো বলছেন যে সেফটি সিকিউরিটি এগুলোতে এনশিওর করতে হবে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? না, জিনিসটা আসলে ধরেন বুলবুল ভাই যেটা বলেছে সেটা তো তার জায়গা থেকে 100% রাইট, বিকজ এটা একটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট। আপনার আমরা হয়তো শঙ্কা করতে পারি যে হ্যাঁ, বাংলাদেশ টিম যখন আপনার ওয়ার্ল্ড কাপে ট্রাভেল করবে তখন কি হবে, সেই জায়গাটাতে আমরা হয়তো আইসিসিকে বলতে পারি যে আমরা একটা নিরপেক্ষ ভেন্যু চাই। এক মুস্তাফিজের যদি তারা নিশ্চয়তা না দিতে পারে, তাহলে আমার এত বড় বহরকে কিভাবে দিবে? এবং নিশ্চয় বাংলাদেশ গভর্নমেন্ট আপনার এই বিষয়টাকে অবশ্যই খাতিয়ে দেখবেন। যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি হলো যে আপনার এই খেলার ভিতরে রাজনীতিটা আপনার আমরা আসলে আশা করিনি। ধরেন খেলা তো সেই অনেক পরে, এপ্রিলে আমার মনে হয় যে আইপিএল শুরু হবে, তো তার আগে অনেক জল গড়াবে, অনেক কিছু হবে। তো আমার মনে হয় এটা একটু অতিরঞ্জিত এবং অতি বাড়াবাড়ি, এবং আমরা সবসময় দেখেছি যে ইন্ডিয়া আমাদেরকে ডোমিনেট করার চেষ্টা করে, এবং এই বিষয়ে এটা এটা একদম দৃশ্যমান। তো সেই জায়গা থেকে আমরা আর একটা ন্যাক্কারজনক, আমি তো মনে করি যে এটা অবশ্যই, আপনি দেখেন আইপিএল তো নতুন খেলছে না, যদি এটা নতুন কেউ হতো তাহলে কথা ছিল। এবং আইপিএলের হিস্ট্রিতে আমার মনে হয় যে যদি দেখেন যে কি বলবো, মুস্তাফিজের যে যে কন্ট্রিবিউশনটা রয়েছে সেটাও যদি তারা দেখে, যে তারা যখন আইপিএল ফার্স্ট উঠছে তখন থেকে কিন্তু মুস্তাফিজ ছিল, এবং কেকেআরের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। তারা প্রত্যেকবারই আমাদের কাউকে না কাউকে আপনি যদি খেয়াল করে দেখেন যে দলে রেখেছে, এবং বড় একটা ফ্যান বেস কিন্তু এর মাধ্যমে তৈরি হয়েছে। বাট যে কাজটা হলো তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স আপনার মুস্তাফিজের,
কারণ আমার মনে হয় না যে ফিউচার রানে এত টাকা দিয়ে হয়তো কোনো ফ্রাঞ্চাইজি টিম তাকে কিনবে, তার জন্যই আমার মনে হয় সবচেয়ে বড় একটা ক্ষতি হলো। কিন্তু এর পাশাপাশি যে ক্ষতিটা হলো, ধরেন আমাদের যে একটা ফ্যান বেস ছিল যেটা আমরা সবসময় ফলো করতাম, সেখান থেকে অবশ্যই আমার মনে হয় একটা বিপুল সংখ্যক ফ্যান ওখান থেকে আপনার মুখ ফিরিয়ে নেবে, এবং যে রাজনীতির আপনার ঢুকলো, এটা আসলে আমার মনে হয় না সামনের দিনগুলোতে কোনো পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। একেবারে হাসান ভাই, ঠিক এই যে জায়গাটা শুধু ক্ষতি মুস্তাফিজের, আসলে পরের প্রশ্নটা এরকম আসতে পারে, শুধু কি মুস্তাফিজের ক্ষতি হলো নাকি আসলে একটা সম্পর্ক বাংলাদেশ ভারত ক্রিকেটে, কিংবা আমরা জানি যে দীর্ঘদিন ভারত পাকিস্তান যে ব্যাপারটা ছিল, আইপিএলে তারা খেলতে যান না, দ্বিপাক্ষিক সিরিজ হয় না, এই জাতীয় বিষয় আমরা এখনই ভাবতে চাই না এদিকে যাচ্ছে বিষয়টা, কিন্তু একটা শুরু বা এরকম মনে হচ্ছে কিনা হলো? রঞ্জন, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় এই পুরো ঘটনাটাতে সবচেয়ে বেশি যেটা হলো, দুই দেশের সাধারণ মানুষের সম্পর্কটা আরও তিক্ত হলো। এমনিতেই সম্প্রতি বেশ কিছুদিন ধরে, বিশেষ করে আমরা যদি ছাত্র আন্দোলনের পরের বিষয়টা বলি, জুলাই আন্দোলনের পরবর্তীতেই দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মতের অনেক অমিল দেখা দিয়েছে। এই বিষয়টাতে আরও উস্কে দিবে, এবং যেটা সবাই বলছে বিষয়টা পলিটিক্যাল। আপনি যদি দেখেন বিষয়টা আপনি দুইভাবে নিতে পারেন। একটা নিতে পারেন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, আমি কোনো বিষয়টা গুরুত্ব দিলাম না, একটা মুস্তাফিজ আইপিএল না খেললে কি হবে, আমাদের একটা প্লেয়ারই খেলে, গতবারও কাউকে পিক করেনি, তারা ইন্টেনশনালি করেনি, কি অনেক সময় পাঠাই না আমরা, যে পরে মুস্তাফিজ রিপ্লেস হিসেবে খেলেছে একজনের ইনজুরিতে পড়ার কারণে। তো সেইভাবে ভাবলে বিগ ডিল না। আবার আপনি যদি বিষয়টা এইভাবে ভাবেন, যেটা সবাই ভাবছে, যেটা বাংলাদেশকে অপমান করা হয়েছে, সবচেয়ে যেটা খারাপ লাগার জায়গা আমার পার্সোনালি যেটা লেগেছে, অ্যাজ এ রিপোর্টার হিসেবে আমি বলবো, এটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, তারা যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। এখানে আসলে বিসিবির আগ বাড়িয়ে তেমন কিছু বলার নেই, কারণ এটা বাংলাদেশকে নিয়ে তারা কিছু বলেনি, কোনো কিছুই বলেনি। কিন্তু যেই বিষয়টা হচ্ছে যে আমি বেশ কিছু ওদের টকশো শুনছিলাম, ওদের বেশ কিছু সাবেক ক্রিকেটার বলেছে যে এটা ঠিক হয়নি, খেলার সঙ্গে রাজনীতি। একই শোতে, একই ফোরামে, একই প্ল্যাটফর্মে কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দও ছিল, তাদের যে বক্তব্য যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, এটা তাদের দায়িত্ব, হ্যাঁ, এটা হিন্দু রক্ষার জন্য এটা প্রতিবাদ করতে হবে, না হলে এটাকে সমর্থন। এবং সেই শোতেই একজন ভারতীয় ক্রিকেটার বলেছে যে ইউএসএতেও তো ভারতীয় নিয়ে এরকম হয়, কিছুদিন আগেই গত বছরেই 8-9 জন একসঙ্গে হত্যা করা হয়েছে ভারতীয় ইউএসএতে, তাহলে ইউএসএকে আপনারা কেন ব্যান করেন? সেটাও প্রতিবাদ জানিয়েছে, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা বলছে। এবং তারা বলছে সাধারণ ভারতীয় যে ন্যারেটিভ, যে বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, বা মাইনরিটিস তারা বলছে, তারা হিন্দু বলছে না, যেই ন্যারেটিভটা ভুল, এই জিনিসটা আসলে নেওয়া যাচ্ছে না, নেওয়াটা খুব কঠিন। যে আসলেই যদি তেমন কোনো কিছু হতো তাহলে তো সেটা হয়তো একসেপ্ট করাটা সহজ ছিল, যেটা হচ্ছে না, এটাই আসলে আমার মনে হয় সাধারণ দর্শকরাও সেই বিষয়টা একসেপ্ট করতে পারছে না। একেবারে। আমরা আরো কিছু কথা শুনি আজকে এই ইস্যুটা নিয়ে। বাংলাদেশের যারা আসলে সাবেক ক্রিকেটার আছেন কিংবা বর্তমান ক্রিকেটার আছেন, তাদেরও প্রতিক্রিয়া আমরা জানি, তারা প্রতিক্রিয়া দিয়েছেন, আমরা সেটা শুনবো যে তারা কি বলছেন মুস্তাফিজ ইস্যুতে। ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার আমি মনে করি, কারণ আজকাল শুধু ক্রিকেট না, সব খেলাতে কিন্তু সিকিউরিটি আসপেক্টটা সবচেয়ে বড় গুরুত্ব বহন করে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু ভারতের একটা টানাপোড়েন চলতেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে এসে রাজনৈতিকভাবে। আমি জানি না সেই রাজনৈতিক ব্যাপারগুলো কি এখানে আসছে কিনা। যদি এটা আসে এখানে, যদি খেলাধুলার মধ্যে, আমি মনে করবো এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে। ধর্মভিত্তিক রাজনীতির কারণে আসলে এই ঘটনাটা, বাট এটা খুবই স্যাড। ফিজের জন্য তো অবশ্যই স্যাড, আমাদের সবার জন্য। আমরা খুবই তাকিয়েছিলাম কেকেআরের দিকে, মুস্তাফিজ খেলবে, যেটা সাকিবের বেলায় হতো। সাকিব খেললে আমরা সবাই কেকেআরের সাপোর্টার হয়ে যেত, মুস্তাফিজ খেলে আমরা সবাই কেকেআরের সাপোর্টার ছিলাম। এটা আমাদের জন্য সত্যি কথা দুঃখজনক, এবং আমরা খুব লজ্জিত ব্যাপারটা নিয়ে। একজনের সিকিউরিটি নিয়ে যদি এরকম ইস্যু হয়, তাহলে আমি বলবো যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওইখানে যাওয়া নিয়ে একটা বড় ইস্যু দাঁড়াবে। কারণ আপনি যদি একজনকে সিকিউরিটি না দিতে পারেন, তার পুরো টিমকে আপনি কীভাবে দিবেন? আমার কাছে মনে হয় বিসিসিআই এবং বিসিবি এটা অবশ্যই এটা আলোচনা করবে কীভাবে বাংলাদেশ দলকে সিকিউরিটি দিতে পারবে। পলিটিক্যাল জিনিসগুলো আসলে এটা আলাদা করে দেখা, মানে প্লেয়ারদের উপরে চাপানোর কিছু নেই জিনিসটা। তো মনে হয় ক্রিকেটের উপরে চাপানো আসলে এটা ঠিক না, পলিটিক্যাল সাইডটা আলাদাভাবে মানে মিট আপ করা উচিত। আর যেটা হচ্ছে, উনি তো এখন আইপিএল ছাড়াও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলছেন, তো আমার মনে হয় না ওনার জন্য খুব একটা খারাপ কিছু হবে। ওনার আরও অপরচুনিটিজ আসবে, আরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উনি খেলবে, আরও ভালো জায়গায় খেলবে।
অনেকে কথা বললেন, আমরা রকিবুল হাসান থেকে শুরু করে হাসান মাহমুদের কথা শুনলাম, সবার কথাই শুনলাম। আসলে এই যে যখন বাংলাদেশ ভারত খেলা হয়, এক ধরনের উত্তেজনা তৈরি হয়, দর্শকের মধ্যে কথা চালাচালি, কিন্তু একটা গুড ব্যাটেল হয়। কিংবা বিশেষ করে আইপিএলে যখন সাকিব আল হাসান থেকে শুরু করে মুস্তাফিজুর রহমানরা যান, আলাদা কিন্তু একটা ফ্যান বেজ, আপনি কলকাতার কথা বলছিলেন, একটা জনপ্রিয়তা কিন্তু তাদের সবসময় থাকে, বা খেলার মাঠে তাদেরকে পছন্দ করে সবাই। এই জায়গাটাও একটা ভাটা পড়লো কিনা, দর্শকদের মধ্যেও একটা ভাটা পড়লো কিনা, নাকি আপনার কি মনে হয় দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে ভারতীয় দর্শকদের পার্সপেক্টিভ কেমন হতে পারে? না, এমন একটা বিষয় সামনে আসছে আসলে, হাসানুর তো বললোই আসলে, এটা একটা অভিযোগের ভিত্তিতে তারা একটা নির্দিষ্ট একটা প্লেয়ারের উপর অ্যাটাক করেছে। আপনি যদি দেখেন অলমোস্ট মুস্তাফিজের ব্যাপারে তারা আপত্তি জানিয়েছে। হ্যাঁ, আপত্তি তো আমরাও অনেকবার জানিয়ে এসেছি, আমাদের খেলার ভিতরে কত কিছু হয়েছে আমাদের সাথে, আমাদের আপত্তি তো তখন কেউ শুনেনি। বাট দিন শেষে যেটা হয়, ধরেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতেই পারে, বাট যে কারণটা দেখিয়ে আপনি বের করছেন সেটা নিয়ে আমরা কথা বলছি, এবং সেই জায়গাটাতে আমরা জানি যে এটা একটা অনৈতিক আপনার বিষয়, যেখানে আসলে তারা যে বিষয়গুলোকে আপনার জোর করে সামনে নিয়ে আসছে, সেই বিষয়গুলো কিন্তু সেটা ক্রিকেটের সাথে যায় না। কারণ আপনি যেটা বলেছেন যে যদি আমাদের কোনো বাংলাদেশি প্লেয়ার প্রথমবার কেকেআর খেলতো তাহলে নয় কথা ছিল। সাকিব একটা লম্বা সময় খেলেছে, আপনার মাশরাফি খেলে এসেছে, আশরাফুল ছিলেন, আশরাফ মেবি আপনার ছিলেন, আমরা এর আগে লিটনকে দেখেছি, তো কম বেশি তো আমরা সবাইকে দেখেছি, কিন্তু স্পেশালি দিস ইয়ার আমরা দেখলাম যে হ্যাঁ, এই জিনিসটা যেটা হচ্ছে আমাদের সব কিছুতেই, আপনি যেটা বলেন যে আমরা আসলে সব কিছুতে যে রাজনীতিকে ঢুকিয়ে ফেলছি, এটা তার একটা চূড়ান্ত উদাহরণ হয়ে গেল আপনার। আমরা আসলে ইন্ডিয়ার মতো দেশের কাছ থেকে আসলে এই ধরনের এটা আমরা আসলে আশা করিনি, এবং যারা ওনাদের ওখানে আছেন, যারা এই রাজনীতি করেন, রাজনীতি করে তাদের সব কিছু হয়, তারা কেন যে এই বিষয়টাকে সামনে নিয়েছে একমাত্র তারাই ভালো অ্যান্সার দিতে পারবে। বাট ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং, যেখানে আমরা হয়তো ভাবতে পারি যে যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, অলরেডি আপনি দেখেন যে আমরা দেখেছি পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটা অলরেডি কিন্তু এখন খেলাধুলার ক্ষেত্রে আমরা দারুণভাবে দেখছি যে দুইটা দেশের দুই দিকে অবস্থান হচ্ছে। পাশাপাশি যদি এখন বাংলাদেশে হয়, তখন আপনার জিনিসটা কেমন হবে? আইসিসির জন্য তো একটা মধুর সমস্যা হয়ে যাবে, এখন যদি বাংলাদেশ বলে যে আমরা যাব না, আমাদের জন্য শ্রীলঙ্কায় একটা নিরপেক্ষ ভেন্যু দিতে হবে, তো তারা টুর্নামেন্টটা তাহলে কিভাবে অর্গানাইজ করবে? বাংলাদেশ আর পাকিস্তান একসাথে খেলবে, মানে ক্রিকেট মাঠে কাঁটাতার অনেকগুলো ইস্যু। তবে আমার মনে হয় যে এইভাবে ডাইরেক্টলি আপনার যে জিনিসগুলো পয়েন্ট আউট তারা করছে, আমার মনে হয় বুঝতে পারছি না আসলে যে কেন আমাদের এমনিতেই তারা আমাদের খুব বেশি প্লেয়ারকে নেয় না। আপনি যদি দেখেন যে তারপরে সেখানে আমাদের মুস্তাফিজ ছিল, হ্যাঁ একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না খেললে হয়তো আমাদের তেমন কিছুই হবে না। মুস্তাফিজের আরও অন্য অন্য জায়গায় যদি আপনার ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে তিনি পারফর্ম করতে পারেন, তাহলে তিনি যেভাবে খেলছেন তাতে তার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি থেকে অবশ্যই ডাক আসবে। বাট আমরা কথা বলছি এই কারণে যে রিজনটা দেখে তারা বাদ দিচ্ছে, এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না। ভারতীয়রা আসলে কি বলছে সেটাও বোধহয় জানার দরকার, কারণ যেহেতু ইস্যুটা তাদের দিক থেকেও, তারা এই খেলার মাঠ এবং রাজনীতি একসঙ্গে জড়ানোটা পছন্দ করছে কিনা। আমরা আমাদের হাতে খুব সম্ভবত 3 জনের বক্তব্য আছে, ইনক্লুডিং মোহাম্মদ কাইফ, তিনিও কথা বলেছেন, 1983 যিনি টিমে ছিলেন মদনলাল, তিনিও কথা বলেছেন। আমরা একটু দেখবো কে কে কথা বলেছেন ভারতীয়দের মধ্যে আসলে এই মুস্তাফিজ ইস্যুতে। যিনি কংগ্রেস সাংসদ, তিনি বলেছেন যে দেখুন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো আসলে মানে নেই। মুস্তাফিজ একজন ক্রিকেটার, এবং তিনি কারো বিরুদ্ধে আসলে এই যে মব কিংবা যে অভিযোগ আছে সেগুলো তিনি করেননি, এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত যদি এরকম করে তাহলে আর তো কেউই খেলতে আসবে না। তো এই যে উদারতার পরিচয়, সেটা কিন্তু এই বিষয়ে দেয়া উচিত, তার সেটা মতামত। আমরা দেখছি, যার কথা বলছিলাম, সাবেক ভারতীয় ক্রিকেটার যিনি বিশ্বকাপ জয়ী টিমে ছিলেন মদনলাল, তিনিও কথা বলেছেন যে আমি বুঝতে পারছি না যে কেন খেলাধুলার ভেতরে এত রাজনীতি ঢুকে পড়ছে, এবং ক্রিকেটটা আসলে কোন দিকে যাচ্ছে, খেলাধুলাই বা কোন পথে যাচ্ছে, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। মোহাম্মদ কাইফ খুবই জনপ্রিয় ক্রিকেটার, তিনি বলেছেন যে আসলে সবটাই বোর্ডের হাতে,
হ্যাঁ, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং তিনিও বলেছেন যে এটা আসলে কোন দিকে যাচ্ছে কিংবা কেন করা হলো, এটা করা উচিত নয় সেটাও পরিষ্কার করে তিনি বলেছেন। তো এই যে ক্রিকেটাররা তারা কিন্তু তাদের জায়গা থেকে স্টেটমেন্টটা ক্লিয়ার করেছেন, যারা অন্তত ক্রিকেট সংশ্লিষ্ট কিংবা রাজনীতিবিদ শুধু, তারাও বলেছেন যে এটা উচিত নয়। একটু হাসিনুর রহমানের কাছে আসতে চাই, দীর্ঘদিন তো আপনিও ফলো করছেন এবং পাকিস্তান ভারত ইস্যুটাও জানেন। এই যে তাদের দিক থেকেও বলছে, এটা কি আসলে তাদের দিক থেকে ভাবনার সুযোগ নেই, নাকি আসলে বিসিসিআই যা বলবে তাই? অনেক স্টেটমেন্ট দেখছিলাম যে এখানে আসলে শাহরুখ খানেরও কিছু করার নেই, বিসিসিআই যা বলবে তাই। আসলে রঞ্জন, আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, এখানে আসলে বিসিসিআইয়েরও কিছু করার নেই, এটা তাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত। এবং যেই মিডিয়ার কথা বা আলোচনা হচ্ছিল, ভারতীয় মিডিয়াটা আমরা জানি যে সাম্প্রতিক সময়ে তারা খুবই কুখ্যাতই বলতে পারেন, যে তারা ফলস রিপোর্ট, যেভাবে ন্যারেটিভ একটা তৈরি করে, রিপোর্ট বলবো না, তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে তাদের স্বার্থ অনুযায়ী। সেটারই শিকার আসলে সাধারণ মানুষজন। আপনি এটা অস্বীকার করার সুযোগ নেই, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর, পট পরিবর্তনের পর ওই সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনি যদি দেখেন সংখ্যালঘু কজন মারা গেছে, আর মুসলিম যেহেতু অধ্যুষিত আমরা কতজন মারা গেছে। একটা দেশে যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়, সেটা তো হবেই। সবচেয়ে বেশি আমার মনে হয় মাইনরিটি নির্যাতিত দেশগুলো তালিকা করলে ভারত টপের দিকেই থাকবে, বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকবে। তো আসলে এই যে কনসেপ্টগুলো সাধারণ একটা ভারতীয় যে ধারণা, আমি কিছুদিন আগে ভারতেও গিয়েছিলাম, পাকিস্তানেও গিয়েছিলাম। আমি লাস্ট যখন ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল সিরিজটা হলো ছাত্র আন্দোলনের, ওই জুলাই আন্দোলনের পর, তখন আমাকে অনেক জার্নালিস্ট, আমি ওইখানে লোকাল কিছু পত্রিকাতে আমি নিজেও ইন্টারভিউ দিয়েছি, তারা জানতে চেয়েছে, তাদের কোনো আসলে ধারণাই নেই বাংলাদেশের সিচুয়েশন সম্বন্ধে। তাদের গণমাধ্যম আমরা তো দেখেছি, ময়ূক রঞ্জন সহ আরও বেশ কিছু, নাম বললে আসলে অনেক লম্বা ডিসকাশনের বিষয়। তাদের সাধারণ মানুষের আসলে কোনো ধারণা নেই। তারা যেটা ন্যারেটিভ দেখছেন মিডিয়াতে এবং যেটা ফলস ন্যারেটিভ, সেটা দেখেই প্রভাবিত হচ্ছেন, সেটা দেখেই আন্দোলনটা হচ্ছে, এবং এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। এখন সব কিছুই আসলে এটাই, আমরা যতই বলি ক্রিকেট দূরে রাখতে হবে, গভর্নমেন্ট যেটা বলবে, আমাদের এই সাবকন্টিনেন্টের যে বাস্তবতা, আমার মনে হয় না যে অস্ট্রেলিয়া সরকারের কোনো ইন্টারেস্ট আছে ক্রিকেট অস্ট্রেলিয়ায় কি হচ্ছে, কিন্তু ভারতে হয়, বাংলাদেশে হয়, পাকিস্তানেও হয়। আমরা যদি বলি যে পাকিস্তান ভারতের সঙ্গে আলাদা হয়ে গেছে, কত বছরে লেগেছে পাকিস্তানের এই সিদ্ধান্তটা নিতে যে আমরা ভারতে যাব না, এটা কিন্তু আজকের বিষয় না। আমাদের সঙ্গে তো ভারতের দ্বন্দ্বটা এখন তৈরি হলো, আমরা যদি এটাকে দ্বন্দ্ব ধরতে চাই, এখনো সেইভাবে কিন্তু হয়নি। 1 বছর ধরে বলতে পারি, পাকিস্তানের তো অন্তত 20-25 বছর লেগেছে একটা সিদ্ধান্তে আসতে যে আমরা ভারত সফর করব না। তাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় আসর তাদের হাতে ছিল, যখন তাদের বার্গেন করার একটা সুযোগ এসেছে। তো আসলে বাংলাদেশে আমার মনে হয় না বিসিবির, আমরা যদি যৌক্তিকভাবে চিন্তা করি, কালকে যে বাংলাদেশ ঘরোয়া শিডিউল ঘোষণা করেছে যেখানে ভারত সফর আছে, আমি জানি অনেক দর্শক হয়তো আমার কথাটা শুনে মন খারাপ করবে, কিন্তু সেই সিরিজটার জন্যই কিন্তু বিসিবি যে টিভি রাইটসের অর্থ পাবে, বিশাল একটা অংশ ডিপেন্ড করবে। বিসিসিআই যদি বলে দেয় আমরা সফরে আসছি না, আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকা দিয়ে টিভি রাইটস বিক্রি করেছে তার অর্ধেকও তুলতে পারবে। আপনি সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজ কিংবা সাকিব যেই থাকুক না কেন, বাংলাদেশের হয়ে যখন খেলতে যান, তাদের সেই পোস্ট দেখেও তো অনুমান করাই যায় যে পপুলারিটি যেটা এই দেশে আছে সেটা আসলে তারা কাজে লাগাতে চান। ওভারঅল আরও অনেক বিষয় আছে, বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ খেলতে যাবে সেটা আসলে কতটা সংখ্যা তৈরি করবে, এবং বিশ্বকাপ যে দল নিয়ে বাংলাদেশ খেলতে যাবে, আমরা খেলার মাঠের সেই টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর আসবো। দর্শক, স্যাটারডে নাইট স্পোর্টস একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস। আজকে ট্যাগলাইন মুস্তাফিজ বাংলাদেশ ও বিশ্বকাপ। অতিথি হিসেবে আসেন তারেক আজিজ খান এবং হাসিনুর রহমান। আমরা কথা বলছিলাম মুস্তাফিজ ইস্যু নিয়ে। আমরা একটু বিশ্বকাপের দিকে আসতে চাই এবং বিশ্বকাপের দল সবকিছু নিয়ে আলোচনা করার আগে ফেব্রুয়ারির 7 তারিখ থেকেই তো শুরু হচ্ছে, এবং ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কলকাতায় ম্যাচ খেলার কথা বাংলাদেশের, এবং কলম্বোতেও ম্যাচ আছে শুরুর দিনে। তো ভারত শ্রীলঙ্কা মিলে এই যে বিশ্বকাপের আগে এরকম একটা ঘটনা ঘটলো, বা বিশ্বকাপের নিরাপত্তা, সেটা নিয়ে প্রশ্ন উঠছে, বিসিবির দিক থেকেও আসছে যে দলকে নিরাপত্তা দেয়া, যেহেতু যদি ওই অর্থে হয় যে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে লাইক মব, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে আসলে এটা বলবেন যে এটা নিয়ে কিভাবে কাজ করতে পারে বিসিবি, বা কত কনসার্ন থাকা উচিত? ধরেন আমাদের কাজ হলো জিনিসটাকে অবজার্ভ করা। আমরা তো টুর্নামেন্টে খেলতে যাব কার, আইসিসির। অবশ্যই তারা এই বিষয়টাকে আমার মনে হয় গুরুত্বের সাথে দেখবেন, যে আসলে কি ধরনের পরিস্থিতি আছেন, ওয়ার্ল্ড কাপ করা বাংলাদেশের খেলাগুলোর ক্ষেত্রে তাদের মানে প্ল্যানটা কি হবে, তারা কিভাবে কাজটা করবে। তো আমার মনে হয় একটা বিগ ইস্যু। আমার মনে হয় যে ছোট্ট একটা দিয়ে হয়তো আমরা এটার প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের। অবশ্যই আমাদের গভর্নমেন্ট তো আছে, এবং বিসিবি অবশ্যই এই বিষয়গুলোর ভিতরে সর্বোচ্চ নজরদারিতে রাখবে যে আসলে কোন প্রক্রিয়াতে কিভাবে। এবং
আমরা অফ ইয়ারে আলোচনা করছিলাম যে আসলে মুস্তাফিজের আপনার এই টুর্নামেন্ট মানে আইপিএল থেকে আউট করার পিছনে সুনির্দিষ্ট কিন্তু এখন পর্যন্ত কোনো বড় স্টেটমেন্ট কিন্তু দেয়নি যে ইন্ডিয়া গভর্নমেন্ট যে এই কারণে মানে একদম মানে স্পেসিফিক আসলে কেউই মনে হয় বলতে পারবে যে আসলে কি অফারটা এটা ছিল আর কি। তো এটা একটা অবজারভেশন টাইম। আমার কাছে মনে হয় যে জিনিসটার প্রতি সর্বোচ্চ নজরদারিতে এখন থেকে আমার মনে হয় যে টিমগুলো কাজ করবে। এবং এই ইস্যুতে যে আপডেটটা পেয়েছি সেটা যদি আমি একটু জানাতে চাই যে একটা মিটিং তো চলছিলই, আজকে জুমে যুক্ত হয়েছিল এবং আগে সেই টাইমটা বলে দেওয়া হয়েছিল এবং আইসিসির কাছে নিরাপত্তা ইস্যুতে চিঠি দেবে বিসিবি, মুস্তাফিজের বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলে মেইল দেবে বোর্ড, সাংবাদিক, বোর্ড পরিচালক, দর্শকদের নিরাপত্তা বিষয়ে আইসিসির সাথে আলাপ করবে। এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের এই মিটিংয়ে, আসলে যে জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হাসিনুর, তাহলে আইসিসির কাছে নিরাপত্তা ইস্যুতে অবশ্যই বিসিবি চিন্তা করবে এবং চিঠি দেবে, মুস্তাফিজের বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলকে একটা মেইল করবে যে কেন কিভাবে একটা সুনির্দিষ্ট কারণ হয়তো দেখাতেই হবে এবং সাংবাদিক সহ বোর্ড পরিচালক, দর্শকদের নিরাপত্তার বিষয়ে আইসিসির সাথে আলাপও করবে এই বিষয় নিয়ে। দীর্ঘদিন আপনিও তো আইসিসির ইভেন্টও কভার করছেন, এই ইস্যুগুলো নিশ্চয়ই বড় কোনো ইস্যু হতে দেবে না আইসিসি নিজেও। আমার মনে হয় নিরাপত্তা ইস্যুটা আমার মনে হয় সবচেয়ে বেশি কনসার্ন ভারতের জন্যই থাকবে। কেননা আপনি যদি দেখেন ওয়ার্ল্ড কাপের মতো একটা ইভেন্টে গিয়ে সেটা বাংলাদেশ হোক, যে কোনো দলের নিরাপত্তা নিয়ে যদি কোনো শঙ্কা তৈরি হয় সেটা কিন্তু ভারতের গায়ে প্রথম কালিমাটা লাগবে এবং এই দায়ভারটা কিন্তু ভারত, যেহেতু ভারত হোস্ট, তাকে যদি ভারতের মাটিতে হয়ে থাকে, যে কোহোস্ট শ্রীলঙ্কাও আছে, যেখানে হোক আমরা দেখেছি শ্রীলঙ্কায় আগে নাশকতা হওয়ার পর শ্রীলঙ্কাকে কত কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে। তো ভারতে যদি সেই ধরনের, আমার মনে হয় ভারত সরকারের সবচেয়ে বেশি কনসার্ন থাকার কথা, আমরা যদি লজিক্যালি চিন্তা করি যে তাদের দেশের মাটিতে একটা বিশ্বকাপ চলাকালীন কোনো দলের সাথে অপ্রীতিকর ঘটনা হলে সেটা তাদেরই জন্য বেশি ক্ষতিকারক। তো আমার মনে হয় বিসিসিআই এটা ভালোভাবে টেক কেয়ার করবে, আইসিসি অবশ্যই করবে। তবে আমার যেই জায়গায় কনসার্ন, আমি আসলে সত্যি কথা টিম নিয়ে অতটা কনসার্ন না। আমার মনে হয় টিমের জন্য যথেষ্ট নিরাপত্তাই থাকবে বা সেই ব্যবস্থা, সেই চেষ্টাটা করা হবে। সাকসেসফুল হবে কি হবে না, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু একটা বিশ্বকাপ মানেই তো শুধু টিম না, আমাদের যে দর্শকরা খেলা দেখতে যাবে তাদের নিরাপত্তাটা কে দেবে? আপনি কলকাতায় আমাদের 3টা ম্যাচ আছে, আমাদের 2টা প্রস্তুতি ম্যাচ কিন্তু বেঙ্গালুরুতে আছে, হ্যাঁ। তো সেখানেও যদি কোনো দর্শক খেলা দেখতে চায়, এক ভিসা পাওয়া নিয়ে সমস্যা, কেউ যদি ভিসা পেয়েও থাকে সে মাঠে গিয়ে যে সে হেনস্থার শিকারটা হবে না, সেই লাইবিলিটিসটা কে নেবে? সেটা কিন্তু বিসিসিআই দায়িত্ব নেবে না বা আইসিসিও নেবে না। তো আমার কাছে মনে হয় টিমের চেয়ে দর্শকদের পার্সপেক্টিভ থেকে যারা খেলা দেখতে যাবেন তাদের জন্য বেশিটা মানে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, বা আমরা গণমাধ্যম কর্মী যারা যাবেও তারাও কিন্তু কিছুটা ঝুঁকির মধ্যে থাকবে। একেবারে, কারণ এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা শুধুমাত্র খেলার যে উত্তাপ উত্তেজনা সেটা নিয়েও দর্শকদের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানে যদি এই ধরনের ইস্যু বা একটু রাজনৈতিক বিষয় চলে আসে সেটা তো আরও বেশি গরম হতেই পারে। অবশ্যই, এক্স্যাক্টলি রাইট পয়েন্ট আউট, যে শুধু তো অনেক মানুষ এটার সাথে ইনভলভ আছে এবং মনে করেন যেটা বলে যে যারা টিকিট কেটে রেখেছে বিভিন্ন জায়গাতে ট্রাভেল করতে হবে, তো একটা বিগ কনসার্নসের জায়গা। আমার মনে হয় যে বিষয়টা ভেরি সেন্সিটিভ ইস্যু হয়ে মানে হিসাবে আপনার আবির্ভাব হবে। সো বিষয়টা যে সমাধানটা কি আসবে, আমাদের আসলে এটার জন্য একটু ওয়েট করতেই হবে। যে লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা চাইবো যে এটা যেহেতু একটা কাঠামোগত ব্যাপার কিংবা বোর্ড টু বোর্ড এবং আইসিসির ব্যাপার, সেই ব্যাপারগুলো অবশ্যই কনসার্ন থাকবে এবং সলভ হওয়ার চেষ্টা তারা করবে। এবং যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের ঘটনা এবং গভর্নমেন্ট ইস্যু, আমরা জানি যে বড় বড় ঘটনা, এই যে হাইব্রিড মডেল থেকে শুরু করে সবই এসছে এসিসি কিংবা আইসিসির যখন বড় ইভেন্ট, তখন দ্বিপাক্ষিক সিরিজ তো আগে থেকেই তারা খেলে না। তো এই ইস্যুটা হয়তো সেদিকে না যাক এবং এই পরিস্থিতি ঠান্ডা হোক, সেদিকেই আমরা নজর দেব। এবং খেলার মাঠের দিকে একটু যদি তাকাই, আসলে বিশ্বকাপের যে দল সেটা তো যাবেই এবং এবারের বিশ্বকাপ দল কেমন হতে পারে, আইসিসির কাছে যেটা জমা দেওয়া হয়েছে পরিবর্তনও করতে পারবে 20 তারিখ পর্যন্ত, যেটা বলছিলাম। তো চূড়ান্ত স্কোয়াড এখনো তো গণমাধ্যমে কিংবা সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায়নি। আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে কি ধরনের স্কোয়াড হতে পারে, এরকম একটা অনুমান তো করাই যায়। প্রাথমিক যে স্কোয়াড বা সম্ভাব্য স্কোয়াড, লিটন দাস অধিনায়কত্ব করবেন, সাইফ হাসান, তানজিদ তামিম এক প্রকার সেট জায়গা, পারভেজ ইমন, তাওহিদ হৃদয় সেই জায়গাটাও, এবং শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, সঙ্গে সাইফুদ্দিন। ওদিকে বোলিং ডিপার্টমেন্টে রিশাদ, নাসুম, শেখ মেহেদি এবং পেস ডিপার্টমেন্টে এপাশে সাইফুদ্দিন থাকলেও এখানে কমপ্লিট 4 পেসার তানজিম, সাকিব, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। প্রথমত বলি যে তারেক আজিজ ভাই এবং হাসিনুর ভাই দুজনেই আসলে এই স্কোয়াডটা নিয়ে কোনো দ্বিমত আছে কিনা, এখানে কিছু স্ল্যাশ আসার সম্ভাবনা যারা বিপিএল এ পারফর্ম করছেন বা এরকম কনসার্নের কথা বলা হয়েছে। আমি যদি হাসিনুর রহমানের কাছ থেকে আসি, আসলে স্কোয়াডে কি মনে হয় যে স্কোয়াডটা ঠিকঠাক আছে কিনা এখনকার বিবেচনা?
আসলে আমি স্কোয়াড নিয়ে একটা কথা বলি। আইসিসির একটা ডেডলাইন আছে, সেটা নিয়ে বিসিবি সিলেক্টর একটা দল দিয়ে দিয়েছে। আগে যে প্রাথমিক স্কোয়াডের একটা কনসেপ্ট ছিল, এখন কিন্তু সেটা নেই। বিসিবি একটা দল দিয়েছে 20 তারিখ পর্যন্ত, কোনো কারণ ছাড়াই বিসিবি সেটাতে পরিবর্তন করতে পারবে, এবং সেই জন্যই বিসিবি এখনও দলটা প্রকাশ করেনি। 20 তারিখ যে এই মধ্যে বিপিএলে যে ম্যাচগুলো হবে, যেহেতু আমাদের দু একটা জায়গা নিয়ে এখনও সিলেক্টররা 100% শিওর না, সেই জন্য তারা সময় নিচ্ছে। তার পরবর্তীতে 20 তারিখ ডেডলাইনটা মিট হওয়ার পরবর্তীতে বিসিবি দলটা পাবলিকলি জানাবে। তো এটা একটা দর্শকদের জানানোর জন্য বলা। আমার কাছে মনে হয় আমরা যদি আমাদের দলে আসলে খুব বেশি আলোচনার বা নতুন প্লেয়ার ঢোক, আমার মনে হয় সর্বোচ্চ 2টি জায়গা আমার ব্যক্তিগত মনে হয়। তার মধ্যে আমাদের মিডল অর্ডার ব্যাটিংটা একটা টি-20তে কনসার্ন ছিল। টপ অর্ডার মোটামুটি ভালোই করছিল, ওপেনাররা তো প্রতিদিন রান করবে না, একজন করলেই হয়ে যায় টপ 3 থেকে। তো সেই জায়গা থেকেই আমরা যদি এখন বলি, তারেক ভাইয়া নিশ্চয় আমার সাথে এগ্রি করবে, মিডল অর্ডারে চেঞ্জ করতে হলে এই মুহূর্তে আলোচনায় নাজমুল হোসেন শান্তর কথা আছে। এখন এটা আসলে সিলেক্টরের ডিসিশন নিবে। শান্তকে এই বিপিএল দেখে প্রমাণ করতে হবে, আমি এটা বিশ্বাস করি না। শান্ত এতদিনের কেরিয়ার, বাংলাদেশের তিনি 3 ফরম্যাটে ক্যাপ্টেন ছিলেন, তার ক্যাপাবিলিটি নিশ্চয়ই এই বিপিএলটা দিয়েই তার যোগ্যতার প্রমাণ রাখার কোনো কিছু নেই। আমি যদি শান্ত ধরেই বলি, তারেক ভাই তারপরের জায়গাগুলোতে উনি ইনপুট দেবেন, সেটা হচ্ছে যে আমরা যেই দলটা দেখছি এখানে, আসলে শান্ত খেললে তো 3-এ খেলবেন। এখন 3 নম্বরে লিটন দাস আছে। আমাদের লেফট রাইট একটা কম্বিনেশনের অভাব ছিল, যে মিডল অর্ডারে আমাদের সব রাইট হ্যান্ডে ছিল। সেই কারণেই আমার ধারণা পারভেজ ইমনকে 4-এ নিয়ে আসা হয়েছে এবং সাইফকে ওপেনিং স্লটটা দেওয়া হয়েছে। সাইফ কিন্তু দলে আসার আগে 3-4 পজিশনটাতেই খেলেছেন, তারেক ভাই আমি যদি রংপুরের হয়ে খেলেছেন বা তো সেখান থেকে আমার মনে হয় সাইফকে ওপেনিংয়ে প্রমোট করা হয়েছে লেফট রাইট কম্বিনেশনটা ধরে রাখার জন্য। এখন আমরা যদি নিয়ে আসি শান্তকে দলে, আমি যুক্তির খাতিরে ধরছি, তাহলে শান্ত কোথায় খেলবেন? উনি তো 3 বা 4-এর নিচে নামবেন না। এখন 3-এ যদি খেলেন তাহলে লিটন দাসের জায়গাটা কোথায়? আমরা যদি ধরলাম শান্ত 3-এ খেলো, লিটন 4-এ খেলো, সেই ক্ষেত্রে আপনি পারভেজ ইমনকে কোথায় অ্যাকোমোডেট করবেন? তাওহিদ হৃদয় কি 6-এ যাবে? তা আসলে আমার মনে হয় খুব জটিল। নাজমুল শান্ত পারফরমেন্স করলেও তাকে জায়গা দেওয়াটা, কেননা যেভাবে আমরা দেখছি যে নিশ্চয়ই পারভেজ ইমনকে একটা প্ল্যান দেওয়া হয়েছে, সে কারণেই তিনি বিপিএলে 4 নম্বরে খেলছেন এবং তিনি সাকসেসফুলি খেলছেন। তো আমার মনে হয় শান্তর জন্য কঠিন, বাকি পজিশনগুলো তারেক ভাইয়া তৈরি করতে গেলে। ধরেন চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছে আসলে। আমরা এই টিমটা আবার আরেকটু দেখি, কিছুদিন ধরে খেলছে। আপনি যদি দেখেন সিলেক্টরদের জন্য আসলে খুব বেশি আপনার চেঞ্জিং অপশন বা নতুন মুখ নিয়ে আসাটা ভেরি ডিফিকাল্ট, যেটাও বলেছে। আমরা হয়তো বলতে পারি যে হ্যাঁ, এই পজিশনের জন্য আমরা হয়তো অবলিক আর একটা প্লেয়ারকে আমরা দেখতে পারতাম। আসলে যেটা হাসিন চমৎকারভাবে ব্যাখ্যা করেছে, যে আসলে একটা দল আপনাকে দিতেই হবে এবং বিসিবি চাইলে এই দল পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং সেটা তারা চাইলে তারেক ভাই আমি একটা ইনপুট দেই। এই দলে যেখানে সব প্রাথমিক একটা স্কোয়াড রাখা হচ্ছে, সেখানে জাকের আলী অনেক নেই। আপনি বিষয়টা কতটুকু এগ্রি করেন যে জাকেরের থাকা উচিত? মানে আপনার ধরেন সমস্যা হলো, আমরা একটা দারুণ মানে যারা সিলেকশন প্যানেল কাজ করেন তাদের উপরে একটা হিউজ মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হয়েছে আপনার সোশ্যাল মিডিয়া দ্বারা, এবং মোস্ট অফ দ্য টাইম দেখেন এই টিমটা দিয়েছে, এটা একটা হুবহু কিভাবে আপনার মিডিয়াতেও আসছে, এটা নিয়েও কিন্তু আপনি বলতে পারেন যে আসলে এত নিখুঁত কিভাবে আসে। তো জিনিসগুলা এখন আর মানে যেটা আমরা বলতেছি যে কোনো কিছুই তো এখন আর আপনার আড়ালে থাকছে না। হ্যাঁ, যে টিম দিয়েছে সে টিমে যদি আপনি বলেন যে হ্যাঁ যারা আছে, যেটা বলেছে, আমরা যে যুক্তিতে হয়তো জাকিরকে ফেলে দিচ্ছি, সেই যুক্তিতে আপনি চাইলে তো এক এক করে অনেকগুলাকে ফেলতে পারবেন। এখন যদি আপনি বলেন যে আপনি পারভেজ ইমনের জন্য নাম্বার 4-এ জায়গা দেওয়ার জন্য, পারভেজ ইমনের হিস্ট্রিতে দেখেন যে কয়বার নাম্বার 4-এ আপনার খেলেছেন, কিন্তু একটা টিম ডিমান্ড যাবে আসলে এই জায়গাটাতে প্লেয়ার পাওয়া যাচ্ছে না। সো ওয়াই নট যে আমরা একটা প্লেয়ারকে আপনার এখানে আমরা দেখতে পারি, কিন্তু সেই সাহস দেখাতে গেলেও আমরা আমাদের সিলেক্টরদের অনেক বেশি, যেমন সাব্বির রহমান আলোচনায় থাকেন, এবারও তো আলোচনায় আছেন। অবশ্যই আপনার কথা হলো যে আমরা কি আশা করি বাইরে থেকে, যদি আপনি একটা দর্শক হিসাবে দেখেন যে ছেলেটা পারফর্ম করছে রাইট মোমেন্টে, সে যেন দলকে কন্ট্রিবিউট করতে পারে, আলটিমেটলি টিম ভালো করুক, এটাই তো চাওয়া সবার। আমরা হয়তো কি আমরা জিনিসটা নিয়ে মানুষের এত কথা একটাই কারণ, যেটা আমার কাছে মনে হয়, এটা আমার একান্তই পার্সোনালি, আমরা যাকে পছন্দ করি তার ডিফেন্স করাটাও আমাদের অনেক বেশি আনন্দ দেয়। আমরা যাকে পছন্দ করি না, কেন একটা ধরেন 6 মারা দরকার ছিল কিন্তু 4 হয়েছে, কিন্তু সেটাও নিয়ে আমরা অনেক বেশি কথা বলি। বাংলাদেশ টিম নিয়ে কথাটা হোক, কারণ এটা আবেগের জায়গা এবং এই জায়গাটা সবারই চায় যে তার কন্ট্রিবিউশনটা সে তার যাত্রার জায়গা থেকে আপনি দিবে। কিন্তু আমাকে যেন মনে হয় যেটা বললো যে হ্যাঁ সাব্বিরের নামটা আসছে, আমরা শান্তকে নিয়ে কথা বললাম,
পেস ডিপার্টমেন্টে আপনি যদি দেখেন যে তানজিম সাকিব, শরীফুল, মুস্তাফিজ, তাসকিন, আমার মনে হয় না এখানে কোনো আপনার ভিতরে কোনো ডাউট আছে। বাট আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, আমরা যদি বলি যে আসলে আমাদের ডেট ওভারের বোলিং যদি আমরা দেখি যে মুস্তাফিজ আমাদের অনলি ওয়ান, আপনি যদি দেখেন যে ডেট ওভারে আমরা তাকে ব্যবহার করছি মোস্ট অফ দ্য টাইম। কিন্তু আপনি যদি তানজিম সাকিবকে দেখেন, যদি আবার খুব ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে আমরা যদি ডাটা কালেক্ট করি তাহলে দেখবেন যে ডেট ওভারে কিন্তু সে কিন্তু অতটা ডেথ ওভার প্রসঙ্গ যেহেতু তুললেন, আমার মনে হয় যে আমার ডেথ মনে হয় ওভারে মোমেন্ট যদি আমরা হয়তো যেটা বললো যে অপশন হিসাবে আমরা হয়তো রিপন মন্ডলের নামটা আমরা হয়তো চিন্তা করতে পারি, একেবারে রিপনের নাম আসতে যাচ্ছে, মানে একটা হলো রিসেন্ট ভাইব যদি আমরা ধরি। বাট ধরেন তাহলে আমরা কাকে এখানে অবলিকে রাখি, আমরা হয়তো বলতে পারি যে হ্যাঁ সাইফুদ্দিন যদি আমার নতুন বলের বলার যদি আমি এখানে ধরি, ধরেন শরীফুল আমার নতুন বলের বলার, তাসকিন আমার নতুন বলের বলার, তাহলে আমার ডেট ওভারের জন্য আমরা আর একটা বিকল্প নিতে পারি। আমি এখানে আপনাকে থামিয়ে যদি ডেথ ওভারে আমরা পরিসংখ্যানটাও দেখি, আসলে যে গত প্রায় বছরখানেক ধরে বা এই 2025-এ কেমন গেল, আসলে ডেথ ওভারে আমাদের যে ডিপার্টমেন্ট ভালো করেছে, কারা সবচেয়ে ভালো করেছে 2025 সালে বাংলাদেশের ডেথ বোলিং, অর্থাৎ 16 থেকে 20 আমরা যদি ধরি, মোস্তাফিজুর রহমান তিনি 31.2 ওভার বল করেছেন, 208 রান তিনি কনসিড করেছেন, দিয়েছেন 11টা উইকেট পেয়েছেন। ইকোনমি কিন্তু 6.64, অবশ্যই টপে তিনি মোস্তাফিজ, আজকে আলোচনায় তিনি আছেন। তাসকিন আহমেদ নাম্বার 2, একেবারে অটো চয়েস পজিশন, তিনি 16 ওভার 2 বল করেছেন, ডেথ ওভারে 165 রান দিয়েছেন এবং তিনিও 11টা উইকেট পেয়েছেন। তবে ইকোনমিটা 10.10 ওভার প্রতি তিনি রান দিয়েছেন। তো এই জায়গায় একটা পার্থক্য ইকোনমির ক্ষেত্রে দেখা যায় মোস্তাফিজ এবং তাসকিনের। তানজিম সাকিব তিনি আসলে এই তালিকার 3 নম্বরে, তিনিও 14.5 ওভার বল করেছেন, ডেথ ওভারে 170 রান দিয়েছেন, তিনি উইকেট পেয়েছেন মাত্র 3টি, রানও দিয়েছেন বেশি 11.46, প্রায় 11.5 করে। শরীফুল এই জায়গাটায় ডেথ ওভারে খুব বেশি না করলে 11 ওভার বল তিনিও করেছেন, 131 রান, 4টা উইকেট তিনিও পেয়েছেন এবং তারও ইকোনমিটা 12-র কাছাকাছি একেবারে। সাইফুদ্দিন কমই করেছেন, কারণ সেভাবে সুযোগও পাননি, 6 ওভারে তিনি 41 রান এবং 4টা উইকেট তিনি পেয়েছেন, 6.83। সেই হিসেবে ওভার কম করলেও সেই রেশিওটা বা পরিসংখ্যানটা তার পক্ষে কথা বলছে। এবং হাসান মাহমুদ 5 ওভার বল করে 43 রান দিয়েছেন, তিনিও 4 উইকেট পেয়েছেন এবং 8.60। তো এই জায়গাটায় নিঃসন্দেহে আসলে দুই অভিজ্ঞ বোলারের দিকেই যাবে কিনা বাংলাদেশ, এবং মুস্তাফিজের যে ইকোনমি, সেই ইকোনমিটাও তো খুব একটা বিট করার মতো অন্য কোনো বোলার নেই লং রানে যারা বল করেছে ডেথ ওভারে। এটা আপনি দেখেন 25 সালের পুরো একটা 1 বছরের সাথে, তো 1 বছরে আপনি ধরেন ওরা 6টা ম্যাচ খেলেছে, সাইফুদ্দিন আর হাসান 5টা ম্যাচ খেলেছে। আপনি মোস্ট অফ দ্য লোডটা যদি তাকায় দেখেন তাহলে কাদের উপর দেখেছে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। আমার মনে হয় মুস্তাফিজের সেখানে বিকল্প নেই, নো ডাউট। এটা আপনি যদি তার রিসেন্ট পারফরমেন্সটাও দেখেন, তিনি আইএল শেষ করে আসলেন, ইসেতে আছেন, আমরা মনে করি সবচেয়ে ভালো শেপে আছে। এইখানে আমরা চাচ্ছিলাম যে আমাদের ডেট ওভারে আমরা রিসেন্টলি রিপন যে শেপেটা আছে, আমরা রিপন মণ্ডলের কথা বলছি, আমার মনে হয় যে তিনি যে শেপে আছেন এবং যে ফর্মটা তিনি এই মুহূর্তে ক্যারি করছেন, আমার মনে হয় যে হ্যাঁ তার ব্যাপারে অবশ্যই সিলেক্টর ভাবতে পারেন। তিনি তার পারফরমেন্স দিয়ে কিন্তু একটা প্রেশার অলরেডি ক্রিয়েট করেছেন। তো আমরা চাই যদি আপনার পরিবর্তনের জায়গা থাকে যেখান থেকে আমরা মনে করতে পারি যে হ্যাঁ আমার ডেট ওভারে আর একটা বলার দরকার, কারণ ইকোনমি আপনি যদি তাকিয়ে দেখেন একমাত্র মুস্তাফিজ ছাড়া বাকি সবাই যে জায়গাটাতে ধরেন আপনি 10 পর্যন্ত কনসিভ করা যায়, 8-10, সেখানে যদি আপনি 18-16 ক্যারি করেন তো সেটা টিমের জন্য ভীষণ হার্মফুল। এবং সেই জায়গাটাতে আমরা মনে করতে পারি যে হ্যাঁ অ্যাট দিস মোমেন্ট যদি আমরা ডেট ওভারে দেখি যে আমাদের কোন পেস বলারটা সবচেয়ে ভালো করছে, তাহলে সেখানে কিন্তু রিপন মণ্ডলের নামটা সবার আগে আসবে। বাট ওভারঅল যারা আছে তারা দে আর অল গুড, নো ডাউট, বাট কিছু কিছু জায়গায় অবশ্যই স্পেশালিস্টের দরকার। আপনার টিমে রিপন মণ্ডল আসতে পারে পেস ডিপার্টমেন্টে, আর আসলে সেক্ষেত্রে জায়গা আসলে সাইফুদ্দিন নাকি মানে কাউকে তো একজন জায়গায় ছাড়তে হবে নাকি 6টা পেসার? হ্যাঁ, আমি তো মনে করি যেটা আমি আর হাসান আলাপ করছিলাম যে ধরেন আমি সাইফুদ্দিনকে যদি দলে নিই তাহলে সাইফুদ্দিনের ব্যবহারটা আমি কখন করব দলের প্রয়োজনে, সেই জায়গাটা আগে ক্লিয়ারিফাই করতে হবে। এখন ধরেন লিটন একটা টিম চালাবে, সেই টিমে লিটন ভালো বলতে পারবে যে আসলে যে 15 জনের স্কোয়াড আমাকে দেওয়া হবে সেখান থেকে আমি কোন 11 জনকে বেছে নিব। তো যদি আপনি যদি মনে করেন একটা স্কোয়াড দেওয়া হয়, সেই জায়গাটা যদি আমরা মনে করি যে হ্যাঁ টিমে অ্যাট দিস মোমেন্ট আমার মনে হয় যে রিপন যে ধরনের পারফরমেন্স ক্যারি করছে তিনি অবশ্যই ডিজার্ভ করেন যে হ্যাঁ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি যদি এটা এই বিপিএলে তার জন্য একটা বড় সুযোগ আমার রয়েছে সেটাকে আরও বেশি ইমপ্রুভ করা। আমরা দেখেছি আপনার ইমাজিন এশিয়া কাপে তিনি কি চমৎকার বোলিং করেছেন,
রিসেন্টলি আপনি যদি বলেন 2 ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ, তার ইকোনমিও যদি দেখেন, তার ডেট ওভারের ইকোনমিটা যদি দেখেন, একেবারে। তো অনেক কিছু বিবেচনার ভিতরে অবশ্যই আসতে পারে। আসলে রিপন তো চমক দেখিয়েছে বিপিএল এ সবশেষ, এবং সেই সঙ্গে আপনি বলছিলেন অফেয়ারে অনেক কথা যে এই ডিপার্টমেন্টে টপ পেসার যদি আমরা ধরি, মুস্তাফিজ তাসকিনের কথা যদি বলি, সাইড পেসার হিসেবে আসলে কারা জায়গা পাবেন? ধরেন আপনি 3 জনকে জায়গা দেবেন, সব মিলে পেস ডিপার্টমেন্ট কিংবা সঙ্গে রিপন মন্ডল, আপনি কি বলবেন? রঞ্জন, এই আমরা বোলিং পুলটা নিয়ে আলোচনা করছি, এদের মধ্যে এমন না যে 15-20 পার্থক্য কিন্তু 19-20, 18-20 খুব কাছাকাছি। তো এটা আসলে যেটা তারেক ভাই বললো যে ক্যাপ্টেন কি চায়, ম্যানেজমেন্ট কি চায়, কাকে কোন জায়গায় ব্যবহার করতে চায়, সেইটার উপর ভিত্তি করে একটা লজিক্যাল ডিসিশন আসতে হবে। আমি যদি স্কোয়াড বাদ দেন, আমি যদি 11 ধরি, বাংলাদেশের একাদশে 3 জনের বেশি পেসার থাকার সম্ভাবনা নেই। তাহলে আপনি যদি 3 জন পেসার আপনার একাদশে থাকে, 2 জন স্পিনার থাকবে, অন্তত 5 জন বোলিং নিয়ে আপনি খেলছেন, সেক্ষেত্রে মুস্তাফিজকে আপনি ডেথের জন্য রাখছেন বা থাকবেন, উনি এটা বলার কোনো সুযোগ নেই। নতুন বলে আপনি যদি মুস্তাফিজের সাথে 3 পেসারের মধ্যে মুস্তাফিজ, তাসকিন 2 জন, যদি ফিটনেস ইস্যু না থাকে তারা ফিক্সড। তাসকিন নতুন বলে বোলিং করবেন, যেহেতু তার ডেথ ওভার স্কিল ভালো না, তিনি নতুন বলে ভালো করেন। এখন নতুন বলে যদি আপনি গত 1 বছরের স্ট্যাট দেখেন, আমাদের সবচেয়ে ভালো বল করা প্রথম 1 থেকে 10 ওভারের মধ্যে সাকসেসফুল বোলার শেখ মেহেদী। তো আপনাকে নতুন দিকে বল করার জন্য আপনার স্পিনারও আছে, নাসুমের রেকর্ডও খুবই ভালো একদম। প্রথম 10 ওভারের পরবর্তীতে রিশাদ হোসেন আসবে, আপনার সেই হিসাবটাও মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমি যদি পেসারদের হিসেবে আসি, মুস্তাফিজ তাসকিন আপনার থাকছে, আমার মনে হয় সেই ক্ষেত্রে একজন ডেথ ওভার বোলিং করতে পারে মুস্তাফিজের পার্টনার হিসেবে, কেননা স্পিনারকে ডেথ ওভারে দেওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ইন্ডিয়ার যেই কন্ডিশনই হোক, যেই সেই ক্ষেত্রে একটা পেসারের জায়গাটা আসে। আপনি যদি এবং বিবেচনা করলে সাইফুদ্দিন এবং সেক্ষেত্রে রিপন মন্ডলই আসবে অ্যাট দ্য মোমেন্ট কারেন্ট ফর্ম বিবেচনা করলে অবশ্যই আমার মনে হয় রিপন মন্ডল এগিয়ে থাকবে। এখন রিপনের যেহেতু আন্তর্জাতিক সার্কিটে অভিজ্ঞতা নাই, ক্যাপ্টেনেরও একটা আস্থার ব্যাপার আছে, ক্যাপ্টেন লিটন দাস তাকে কীভাবে যায়, বা কোচিং স্টাফেরও একটা সে থাকবে, হয়তো সন্টের তাকে কোনোদিন দেখেও নি, আমাদের হেড কোচ হয়তো তাকে জানেও না, তারা বিষয়টা কিভাবে নিবে, সিলেক্টররা কতটুকু কনভিন্স, কিভাবে, এটা আসলে একটা হেলদি ডিসকাশনের উপর নির্ভর করবে। তবে আমার মনে হয় সাইফুদ্দিন এবং রিপন মন্ডল 2 জনের যে কোনো একজন থাকবেন, 2 জনে আসলে স্কোয়াডে একেবারে এখানে একটা মধুর সমস্যা আছে এবং একটা বেটার অপশনও বলা যায় আছে। তো আমরা এইসব বিষয় নিয়ে আরো আলোচনা করবো, এখনো আমাদের হাতে সময় আছে। তবে দর্শক, এই মুহূর্তে স্যাটারডে নাইট স্পোর্টসে নিচ্ছে আরো একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস, আমাদের সঙ্গে আছেন তারেক আজিজ খান এবং হাসিনুর রহমান। আমরা বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়েই কথা বলছিলাম, এবং বলতে বলতে আমি একটু গত বছরের বিশ্বকাপ, মানে 24-এর গত বিশ্বকাপের একটু স্কোয়াডটা দেখছিলাম, যে কারা ছিলেন, কারা গেলেন, কেমন খেললেন। শান্ত ক্যাপ্টেন্সি করেছিলেন, সৌম্য, তামিম ছিলেন, হৃদয়, সাকিব মাহমুদুল্লাহ তখন ছিলেন যদিও, লিটন, জাকেররা ছিলেন, শেখ মেহেদী, এবং বোলিং ডিপার্টমেন্টেও তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিব, এই পেসাররাই ছিলেন। তানভীরকে নেওয়া হয়েছিল, রিশাদকে নেওয়া হয়েছিল। তখন যত পেছনের দিকে যাওয়া যায়, মিডল অর্ডার একটা সবসময় বাংলাদেশের জন্য শক্তপোক্ত জায়গায় ছিল বলা যায়। ওপেনিং স্লট নিয়ে সবসময় বা টপ অর্ডার নিয়ে বাংলাদেশ ভুগেছে, মিডল অর্ডারে এসে খেলা থামতো, সেখানেই আমরা দেখতাম রিয়াদ মুশিরা একসময় টেনে নিয়ে যেতেন, সাকিবরা। সেই জায়গায় এখন আসলে এই দলে নতুন যারা খেলছে ক্রিকেটটা, অনেক সময় দেখা গেলো শুরু ভালো হচ্ছে, বা বোলিং ডিপার্টমেন্ট গ্র্যাজুয়ালি অনেক ইমপ্রুভ করেছে, পেস ডিপার্টমেন্ট থেকে শুরু করে স্পিন, মিডল অর্ডারের একটা ঝামেলা থেকেই যাচ্ছে। এবং এই স্কোয়াড দেখেও বা এই দল দেখেও আমাদের সেরকম একটা প্রশ্ন, আমরা অফেয়ারও আলোচনা করছিলাম, যে কিপারদের নিয়ে আলোচনা করছিলাম। সোহান, জাকিরকে তো বাদ দেওয়া হয়েছে, এখন যদি আসলে তাকে রাখা হয়, তার জায়গায় সাব্বির নয় কেন? কারণ কিপার তো আছে, ইমন কিপিং করতে পারেন, লিটন আছেন, তিনি তো কিপিং করছেন। মিডল অর্ডারে একটা সমস্যা দেখছেন কিনা? না, এই জায়গাটা আমাদের অনেক দিন ধরে আসলে আপনাকে বলতে দেখেন, আমাদের কিন্তু খুব ভালো ইনফর্ম মিডল অর্ডার প্লেয়ার নেই, আপনি যদি খুঁজে দেখেন। এবং যে জায়গাটাতে হয়তো চিন্তা করা হচ্ছে এখন, ধরেন বিপিএলে আমরা দেখছি ইমন এখানে জায়গাতে ব্যাট করছে, বাট ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় আমাদের কিন্তু অভিজ্ঞতা একটা দরকার ছিল। তো সেই জায়গাটা আমাদের কিন্তু কিছুটা আপনার ঘাটতি রয়ে গেছে। আমরা হয়তো যেটা বললো যে আমরা হয়তো অনেকগুলো নামই আসতে পারে, কিন্তু আপনি যদি রিসেন্ট ফর্ম বিবেচনা করেন তাহলে দেখবেন যে এই জায়গাটাতে প্লেয়ার পাওয়া মুশকিল, আস্থার জায়গা নেই। তহিদ হৃদয়কে দিয়ে আমরা ট্রাই করেছি, ইরাকে দিয়ে দিয়েছি। মাহমুদুল্লাহ তো কালকে ইন্টারভিউতে বলেই বসলো যে যদি এত কথা হয়েছে তাকে নিয়ে, যে চাপ নিয়ে তিনি খেলেছেন, সেই জায়গাটায় যারা এখন পারফর্ম করছে তারা কি তার থেকে বেটার কিনা কিছু বলতে যেয়ে হয়তো তিনি হয়তো মুখ ফুটে পড়েনি। বাট এই জায়গাটায় আমাদের আসলে একটা ঘাটতি রয়েছে। আসলে খেলাটা অনেকখানি নির্ভর করে, বিকজ আমরা যদি খেয়াল করে দেখি, আমাদের একটা বড় সমস্যার নাম হলো আমাদের টপ অর্ডার, এবং খুব আর্লি আমাদেরকে ইনিংসটাকে মেরামত করতে হয়, যার কারণে আমাদের এই মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারের উপরে আপনার একটা ভীষণ চাপ পড়ে।
এখানে পার্সোনাল চয়েস আসতেই পারে, ধরেন আমার পছন্দ একজন থাকতে পারে, আরেকজনের পছন্দ থাকতে পারে, বাট আমার মনে হয় যে আমরা যে জায়গাটাতে মিস্টেক করেছি, ধরেন আমরা সবসময় বলেছি যে সিলেকশন করার আগে যে যাচাই বাছাই বা যে আমরা যে সবসময় যেটা বলি যে কোষ্টি পাথরে মানে যাচাই বাছাই করে যে কাজগুলোতে ওই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি গ্যাপ ছিল। এবং তার ফলশ্রুতিতে যদি দেখেন, আপনি একটু আগে বলছিলেন যে আমরা 1 বছর আগে একটা ওয়ার্ল্ড কাপ খেলেছি, সেখান থেকে এসে আমরা হিউজ একটা প্লেয়ারের আমরা দেখছি যে পার্থক্য হয়ে গেছে। তখন আমরা বলেছি তাদের এক্সপিরিয়েন্স দরকার, বাট এখন কেন এক্সপিরিয়েন্স হওয়ার পরে ছুঁড়ে ফেলতে হচ্ছে, কেন আবার নতুন প্লেয়ারকে দিয়ে আপনাকে ট্রাই করতে হচ্ছে? সো কিছু কিছু জায়গা আসলে আমাদের জন্য কোশ্চেন মার্ক আছে, আলোচনার জায়গা আছে। আমার মনে হয় যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, তাহলে আমাদের এই জায়গাটাতে আসলে দুর্বলতা রয়েছে। হাসিনুর, এই একই বিষয় নিয়ে আপনার কাছে যে মিডল অর্ডারের তো সমস্যা আছে এবং সাব্বির রহমানের কথা ঘুরে ফিরে আসে, তাকে কি ওই অর্থে এই ফেজটাতে যখন তিনি বাইরেই থাকলেন বা বলা হলো অনেককে নিয়েই তো এক্সপেরিমেন্ট করা হয়, কিছুদিন সুযোগ দেওয়া হয়, এই জায়গায় তাকে ওই অর্থে সুযোগ দেওয়া হয়নি দীর্ঘদিন ধরে, তাই তিনিও বিবেচনায় আসতে পারতেন কিনা? রঞ্জন, আমি সাকিব একটা কথা বলেছিলেন একবার, আমার মনে আছে যে টি-20তে মিডল অর্ডার বলে কোনো কিছু নেই। কথাটা পুরোপুরি সত্য না, আবার অনেক ক্ষেত্রে সত্য। আপনি যদি দেখেন, আমরা যে সমস্যার কথাটা বলছি, আমাদের যে পরিবর্তনের আলোচনা হচ্ছে, সেটা কিন্তু লোয়ার মিডল অর্ডারে। আপনি যদি আমাদের টপ বলতে তো আমরা 3 পর্যন্ত, 4-এ আপনার পারভেজ ইমন, 5-এ আপনার তাহিদ হৃদয়, এই জায়গায় তো আপনার কোনো বিকল্প নেই, বা এই নিয়ে আলোচনার বিষয় না। তার মানে আপনার 6-7 এই 2 পজিশন নিয়ে তো আলোচনা, যে বেশি সমস্যা, মানে আপনি যদি স্পেসিফিক বলি 6 নম্বর এবং 7 নম্বর, বাকিগুলো তো বলারের জায়গা। আপনি যদি এই 2 জায়গাতেই, এখন আমরা যে সম্ভাব্য স্কোয়াডটা দেখেছি, এটা একটা স্পেকুলেশন, রাইট? এখানে জাকেরকে রাখা হয়নি, তার মানে যে জাকের আলী অনেক বাদ হয়ে গেছে সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। জাকের আলী অনেকেও থাকতে পারে। এখন আমি যেই 6 এবং 7-এর জন্য এই জায়গায় কন্টেন্ডার কারা কারা, আমি যদি বলি 6-এর জন্য আপনি জাকির আলী অনেক কন্টেন্ডার, নুরুল হাসান সোহান কন্টেন্ডার, সাব্বির রহমান কন্টেন্ডার, শামীম পাটোয়ারি কন্টেন্ডার, এরাই হচ্ছে এই 2 পজিশনের জন্যই তো এরাই বিবেচনায় আছে। এখন আমি যদি পার্সোনালি মনে করি যে আসলে 6 এবং 7 এমন একটা পজিশন, এখানে আসলে ইনিংস বিল্ড করার কোনো সুযোগ নেই। ওয়ানডেতে সেটা প্রয়োজন হয় যে আপনার ফল করলে আপনি ইনিংস বিল্ড করবেন। টি-20তে 20 ওভারের খেলা, আপনার যদি টপ 6 রান করতে না পারে, আমার মনে হয় না একজন 7 নম্বরের ব্যাটার বা 6 নম্বরের ব্যাটার বোলারদের নিয়ে কত দূর নিয়ে যেতে পারেন। আর আপনি যদি নিয়েও গেলেন 20 ওভার খেলে যদি 120 রান 110 রান করেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনাকে এক্সিলারেট করতেই হবে। তো আমাদের এমন ব্যাটার দরকার, আমি এখানে কাউকে অসম্মান করছি না, যারা খেলেছেন, যারা বিবেচনায় আছেন, সবারই যোগ্যতা আছে, সবারই হয়তো সেই সামর্থ্য আছে, বিধায় তারা বিভিন্ন সময় খেলেছেন, বিবেচিত হয়েছেন। কিন্তু আপনি যদি স্ট্রাইক রেট দেখেন, আপনি সোহানকে যদি দলে রাখেন, তাহলে আপনি জাকেরকে কোন যুক্তিতে বাদ দেবেন? দুইজনেরই স্ট্রাইক রেট খারাপ। কিন্তু আপনি এশিয়া কাপ বা আফগানিস্তান সিরিজে যদি দেখেন, দুজনেই 21 রান 15 রান 20 রানের মতো ইনিংস খেলেছে, কিন্তু ইম্প্যাক্ট কতটা ছিল আমরা বারবার দেখেছি। বল ব্যাটে লাগানোর চেষ্টা করছিলেন, লাগছিল না। সমালোচনা তো এসেছে সেই জায়গা থেকেও। তো আমি পার্সোনালি যদি চাই, আপনি যদি সাথে এমন একজন ব্যাটার থাকুক, আমি অবশ্যই চাই শামীম পাটোয়ারি থাকুক, কারণ আমাদের ওই ধরনের ব্যাটারি প্রয়োজন। হয় তিনি হিরো হবেন, নয়তো তিনি 0 করে ফিরে যাবেন। আপনার আসলে ওই 15 বলে 10 রান করার 8 রান করার ব্যাটার আমার দরকার নেই, এটা আসলে ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারবে না। সেই আপনি যদি এই বিবেচনায় চলেন, এই ফিলোসফিতে যান, বা টিম যদি এইভাবে চিন্তা করে, আমি যেভাবে ভাবছি, আমার মনে হয় সেক্ষেত্রে সাব্বির এগিয়ে থাকবে। কেননা ওই জায়গায় আমার এমন একটা ব্যাটার দরকার যে হয়তো 3 ওভার ব্যাটিং করবে, 4 ওভার ব্যাটিং করবে, উনি যদি 15টা বল খেলেন, আমার জন্য অন্তত অ্যাটলিস্ট 25টা রান হয়, 30 হলেও অনেক ভালো। সেরকম একটা ব্যাটার দরকার, এবং যিনি ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবেন তাকেই সুযোগ নেওয়া উচিত। এবং আমার মনে হয় 6 এবং 7-এর জন্য শামীম পাটোয়ারি এবং সাব্বির ইজ দ্য বেস্ট চয়েস। এটা আমার পার্সোনাল চয়েস। আমি যেটা বললাম, এটা দৃষ্টিভঙ্গির বিষয়, টিম কিভাবে চায়, ক্যাপ্টেন কিভাবে চায়, তার উপরে। কিন্তু আমি যদি ওভারঅল সামারাইজ করি, আপনি যদি জাকেরকে যেই লজিকে বাদ দেন, তাহলে সোহানকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে। ডু ইউ এগ্রি? কি বলবেন? ধরেন এটা তো সোহানা কিন্তু বলেছে যে ওর পার্সোনাল, অবশ্যই, বাট ওর তো কথার পিছনে অবশ্যই একটা যুক্তি আছে। বাট ক্রিকেট তো আপনার যুক্তি দিয়ে চলে না, আপনাকে দেখতে হবে যে হু ইজ দ্য পারফর্মার, কে আমার দলে অবদান রাখতে পারছে, আমার কাকে দরকার। তো দিন শেষে যেটা আপনার সবসময় আমরা বলেছি, সিলেকশন অলওয়েজ টাফ, এবং সিলেকশন নিয়ে কথা হবে, সিলেকশন নিয়ে রাগ অভিমান হবে, সবই হবে। বাট যারা করবেন তারা যেন কাজটা বিচক্ষণতার সাথে করেন, এবং আমরা যেন দেখি যে সেটা আমাদের যে দলটা মাঠে খেলছে সেখানে তিনি যেন পারফর্ম করতে পারেন। আমার একটা রিকোয়েস্ট থাকবে তারিক ভাই, এই প্ল্যাটফর্মের মাধ্যমে লিপু ভাইদের কাছে, সোশ্যাল মিডিয়ার আলোচনা দেখে যেন টিমটা না হয়, টিমটা যেন আপনারা কনফিডেন্টলি করেন, যেটাই করেন। আসলে সোশ্যাল মিডিয়ায় আলোচনায়
দেখে প্রভাবিত হওয়ার কিছু নেই। আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের পরিকল্পনার উপর আস্থা রাখাটা উচিত। একেবারে হোপফুলি বেটার রেজাল্ট হবে। গত বিশ্বকাপে 3টা ম্যাচ জিতেছিল, আর একটু বেটার হোক, সামনে এগিয়ে যাক বাংলাদেশ, সেটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ তারেক ভাই যুক্ত হওয়ার জন্য। আসেন ভাই অসংখ্য ধন্যবাদ। হোপফুলি আবারও কোনো এপিসোডে স্যাটারডে নাইট স্পোর্টসে কিংবা অন্য শোতে কথা হবে। দর্শক, এই ছিল স্যাটারডে নাইট স্পোর্টসের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও, ভালো থাকবেন।